পাখি ডাকে, নদী বয়ে যায়, আকাশ রূপলি, বৃষ্টি বাতাসে ছিটলে। ক্রমশ শব্দের ইট খুলে নাও, ক্রমশ শব্দের ইট খুলে নাও, ভেঙে দাও ভাষার প্রাচীর। উন্মোচিত দৃশ্যপট মনে হবে আকাশ নদীর পরিচিত ছবি। একই নীলিমায় গান গায় অনন্য হৃদয়, ভিনদেশী কবি। মানুষের হৃদয়ের মানচিত্র নেই, মানুষের হৃদয়ে কোনো মানচিত্র নেই। মাটি, জল, সূর্যালোক যেখানেই আছে, জানি কবির হৃদয় হবে সবুজ বনানী। পরদেশি ফুলে আজ ভরেছি মঞ্জুষা, তবু ছুটে আসে আমার দেশের মধুকর। আমার পাঞ্জাবি বন্ধু সন্ত আলমস্ত এই মর্মে জানালো খবর। কি খবর জানিয়েছে কবিকে, আর কবি বা সেই খবরে কিভাবে আন্দোলিত বা আলোড়িত হয়েছেন। আজকে আমাদের অনুষ্ঠানে রয়েছেন বিশিষ্ট গবেষক, অধ্যাপক, লেখক রমা প্রসাদ দে। নমস্কার রমা প্রসাদ, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কবিতা আপনার সাথে প্রতিনিয়ত প্রতিটা ক্ষেত্রে আপনার সারা জীবনের দর্শনে জড়িয়ে রয়েছে। প্রতি মুহূর্তে আপনি কবিতার সাথে জড়িত হয়ে আছেন। কবিতা আপনার একটা জাগ্রতা, যেখান থেকে আপনি কবিতাকে বার করে নতুন রকম ভাবে আবিষ্কার করছেন। কেন, কারণটা কি? প্রথম কথা, এই মুহূর্তে যে কবিতার সত্যির প্রশ্নটা এলো, এটা তো সবাই জানেন, যেখানে মাটি আছে, জল আছে আর সূর্যের আলো আছে, সেখানে শ্যামল শস্য রাজি আছে, ঘাস আছে। ঠিক এভাবেই জগৎ ও জীবনের স্পর্শে যখন হৃদয় আলোড়িত হয়, তখন একজন সংবেদনশীল কবি নিজেকে অনুবাদ করেন কবিতায়। বাহ, এটা আপনি খুব ভালো শব্দ বললেন তো, নিজেকে অনুবাদ করেন কবিতায়। বেশ। তো এটা আমি যখন স্কুলে পড়ি, তখন কবিতা না লিখে তো থাকতে পারিনি। আমার প্রথম বই প্রকাশ করলেন তখনকার দিনের বিখ্যাত কবি দীনেশ দাস। সিগনেট প্রেসে নিয়ে গিয়ে তাদের পরিবেশনায় এক পাখি নামে তিনি বইটা প্রকাশ করলেন, এবং ভূমিকাও তিনিই লিখলেন। খুব একটা ছোট্ট লাইন আমি এখান থেকে পড়ে শোনাই। উনি লিখেছিলেন, শ্রীমান রমাপ্রসাদ বালক মাত্র, আমাদের 10ম শ্রেণীর ছাত্র সে, অথচ সে কেমন করে আধুনিক বাংলা কবিতার কঠিন রীতিটি আয়ত্তে আনলো তা সত্যি বিস্ময়কর। যখন তার এই পংক্তিগুলি পড়ি, আমার এ পৃথিবীর ভাঙে ঘুম খেলা করে অফুরন্ত সবুজ জলের পরে, আমি চিরকাল জাল ফেলে এই জলে সোনা তুলি সকাল বিকাল। তখন এই বালক কবির কবিপ্রাণ সম্পর্কে সংশয়ের অবকাশ থাকে না। শুধু তাই নয়, অনুভূতি গভীর না হলে এই চিত্রকল্প আসে না। অনুভূতি গভীর না হলে এই চিত্রকল্প আসবে না, এটা তো ঘটনাই। কিন্তু দেখুন, এখানে একটা অদ্ভুত শব্দ আছে, যে এই জাল ফেলে সোনা তুলি। বোধ হয় ওই দৃষ্টি আর দৃষ্টিপাত। আপনি এই মুহূর্তে, আপনি এই সময়, আপনি জীবনের একটা প্রান্তিক মানুষ, প্রবীণ থেকে প্রবীণতম মানুষ, জীবনকে দেখার অভিজ্ঞতার একটা দীর্ঘ সূত্রতা রয়েছে। আরো বিশেষ করে আপনি অধ্যাপক মানুষ ছিলেন বলে প্রতিদিন মাটির তালকে তৈরি করতে হচ্ছে। আপনাকেও কিন্তু ওই জাল ফেলে সোনাকে খুঁজতে হচ্ছে, তাই কি না? হ্যাঁ, সোনা, সত্যিকার যেটা সোনা, সেটা তো আর ধাতব পদার্থ নয়। ঠিক। সত্যিকার সোনা হচ্ছে আমাদের অভিজ্ঞতার সোনা। একটি অভিজ্ঞতা এমন ভাবে আমাদের জীবনে আসে যা মৃত্যু পর্যন্ত স্মরণীয় হয়ে থাকে, এবং সেটা বোধহয় একটা কনকতা তৈরি করে দেয়। হ্যাঁ, ওই যে মৃত্যুকে ছুঁয়েও তা জল জল করতে থাকে। হ্যাঁ, এই নিয়েই তো আমাদের জীবন। একটু অন্য একটি কবিতায় আপনাকে আমি বলেছিলাম যে আমরা প্রকাশ্যে বাঁচি না, আমরা বাঁচি কতিপয় মানুষের হৃদয়ের মধ্যে গোপনে। কারো হাত থেকে যদি শিশির ছড়ে, তাহলে জানবেন যে আপনি বেঁচে আছেন সেই আকাশের নিচে। কারো চোখ যদি সরবর হয়, জানবেন স্নান করার জন্যে এবং বিশুদ্ধ জল খাওয়ার জন্যে আপনার কোনো অভাব নেই। এইভাবেই তো আমরা বেঁচে থাকি। আর সেই মানুষেরা যখন একটি একটি করে চলে যায় দুনিয়া থেকে,
তখন আমাদের ভূসংস্থানও সংকুচিত হয়ে আসে। এই সংকোচন, আসলে এই সংকোচন শুধু সংকোচন গণ, হয়তো একটা কম্পনতাও তৈরি হয়, একটা ভাবনা হয়। তবুও প্রতিদিন জন্মদিন আসে, প্রতিদিন মানুষের জীবন দর্শন আসে, প্রতিদিন ভাবনা আসে। আমি প্রিয় দর্শক, এই কবিতাটা, এই জন্মদিনের কবিতাটা আমার মনে পড়ে গেল ওনার সাথে কথা বলতে বলতে। এইমাত্র আমি দুহাত ভরে আলো নিয়ে এলাম, এইমাত্র আমি দুহাত ভরে আলো নিয়ে এলাম পূবের আকাশ থেকে। আমি ছড়িয়ে দিচ্ছি সেই আলো আমার ছেলের 41 বছরের জন্মদিনে। এখানে আমি জায়গা থামছি, এইখানে থামছি এই কারণে, এইটা একটা নির্দিষ্ট ক্ষেত্র, একটা নির্দিষ্ট ঘটনা প্রেক্ষিতে যদিও লেখা, কিন্তু আমার এই প্রথমের এই যে 4টে লাইন, এই 4টে লাইন আমি আবার দর্শকদের বলছি, এর ভেতরে কিন্তু একটা অদ্ভুত জীবন যাতনার একটা জীবনের একটা অনুভবতা আছে। এই মাত্র আমি দুহাত ভরে আলো নিয়ে এলাম পূবের আকাশ থেকে, আমি ছড়িয়ে দিচ্ছি সেই আলো। আপনি সম্পূর্ণ এটাই পড়ুন। এইবারে নীল নিমন্ত্রণ আসে দূর দিগন্ত থেকে, দৃশ্য তো সঙ্গে থাকবো না আমি, তবু কথা বলবো সহযাত্রীর মতো, উল্লসিত হব। তোমার প্রতিটি উজ্জ্বল মুহূর্তে উপলব্ধি করব তোমার মধ্যে আমার অস্তিত্ব। যাও যত দূর যেতে পারো তুমি, পথে পথে ছড়িয়ে দিলাম আশীর্বাদ। 41 বছরের এই জন্মদিনে জ্বলে ওঠে এক এক টুকরো অতীত, একটি একটি ফুলের সৌগাতে। পথ চলো শোভায়ন, পথ চলো সর্বগ্রহে। অনেকগুলো শব্দ আছে, এই শব্দের বিশ্লেষণ আমি করব না, কবি করবেন। শুভায়ন থেকেই শুরু হোক। শুভায়ন আমার বড় ছেলের নাম। ওয়েস্ট ভার্জিনিয়ায় আমার কলমে নীল অবকাশ এনে দিয়েছিল, যার জন্য টি.এস. এলিয়টের একটা বিখ্যাত কাব্যনাটক ওখানে আমি অনুবাদ করতে পেরেছি। সম্পূর্ণ কাব্যনাটকটি দি ফ্যামিলি রিইউনিয়ন, একটি পরিবারের পুনর্মিলন। রবীন্দ্রনাথ মুগ্ধ হয়েছিলেন যে কাব্যনাটক পাঠ করে। এটি বাংলায় অনুবাদ করার সুযোগ কেউ নেননি সম্ভবত, সেই সুযোগটা আমি নিয়েছিলাম, সেটা ওখানেই সম্ভব হয়েছিল। সেখানে আমার কোনো ভাবনা চিন্তা তো ছিল না, বাজার যেতে হবে, কি সংসার চালাতে হবে, অনন্ত অবকাশ। অবকাশ মানে ওয়েস্ট ভার্জিনিয়ার নীল অবকাশ, সেখানে আমার কলমে। তো এই কবিতার শব্দবন্ধে আছে নীল নিমন্ত্রণ আছে দূর দিগন্ত থেকে। দূরের দিগন্ত আমাদের জীবনকে ডাকে, এবং সেই আমন্ত্রণকে বলা যায় নীল নিমন্ত্রণ। এই নিমন্ত্রণ সবার জীবনে আসে না। যারা মানে শুধুমাত্র আমৃত্যুটুকু নিয়ে থাকে তাদের জীবনে এটা আসে না। যারা ওই বৃত্তটুকু অতিক্রম করতে পারে, আমার ছেলে, আমার স্ত্রী, আমার সংসার, এই বৃত্তটুকু যারা অতিক্রম করতে পারে তাদেরই জীবনে দূর দিগন্তে নীল নিমন্ত্রণ আসে। এবং আমি লক্ষ্য করেছি আমার ছেলের জীবনে সেই নিমন্ত্রণ এসেছে। তাই পূবের আকাশ থেকে দুহাত ভরা আলো ওর জন্মদিনে, 41 বছরের জন্মদিনে ওর মাথার উপরে আমি ছড়িয়ে দিয়েছি। আমি জানি যে একদিন আমি থাকবো না, সেদিন তবু আমি সহযাত্রীর মতো যেন অদৃশ্যভাবে ওর সঙ্গে থাকবো, এবং ওর গৌরবে আমি গৌরবান্বিত হব। এটাই একজন পিতা, একজন জনকের কিন্তু এটাই একটা গোপন, কারণ জনক সন্তানের মধ্যে সন্তান, এবং এইভাবেই তার বেঁচে থাকা সহযাত্রী হিসেবে অদ্ভুত কথা তিনি দ্বিতীয় জন্ম। হ্যাঁ, দ্বিতীয় জন্ম, এবং এটাও একটা সহযাত্রী। কিন্তু সত্যি কবিতার ক্ষেত্রেও তাই। কিন্তু একজন সাধারণ পাঠক, একজন সাধারণ পাঠিকা, তিনি যখন তার কবিতা পড়ছেন, তিনি যখন একজন লেখকের কবিতা বা একজন কবির কবিতা তিনি যখন পড়ছেন, তখন তিনি কিভাবে সেই কবিতার সাথে তার নিজের জীবনের দর্শন, নিজের জীবনের ভাবনাকে জড়িয়ে দিচ্ছেন বা জড়াতে পারছে, অথবা উল্টো দিক থেকে বলা যেতে পারে যে একজন কবি কিভাবে জড়াতে বাধ্য করছেন। সত্যি রমাপ্রসাদ বাবু কি এই কাজটা করতে পেরেছেন? সত্যি তার কবিতা কি পাঠকের হৃদয়ের মনের সাথে, কবির অন্তরালের ভেতরে থাকার যে অনুভবতা, তার সাথে একটা জড়ানো সৃষ্টিশীলতা তৈরি করছে? এটা কিন্তু জেনে নেওয়াটা খুবই দরকার। জানবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। বিরতি পর ফিরে আসছি। প্রচার না, গানের প্রসারে যে সমস্ত সঙ্গীত শিল্পীরা উৎসাহী, তারা সাধু। আজকের গান ভালোবেসে।
যোগাযোগ করুন 8910397630। আজকের গান ভালোবেসে গান। আজকের গান, আজকের গান, ভালোবেসে গান। কবি কি পাঠকের কাছে পাঠিকের কাছে তার নিজের জীবন দর্শনকে জড়িয়ে নিতে সক্ষম হন? আপনি কি বলেন? অবশ্যই কবি তো পাঠকের মধ্যেই বেঁচে থাকেন। এই গত বছর আমি শান্তিনিকেতন গিয়েছিলাম। শান্তিনিকেতনের বিখ্যাত অধ্যাপক অমিত্র সুদন ভট্টাচার্য, তিনি গড়গড়িয়ে আমার একটি সম্পূর্ণ কবিতা মুখস্থ বলে গেলেন। তো কি করে মুখস্থ বললেন? যদি কবিতাটি ওর হৃদয়ের মধ্যে না পৌঁছে যেত তাহলে তো এই বয়সে মুখস্থ বলার কথা না। একদম। আমরা তো প্রায় সমবয়সী, হয়তো আমার থেকে 1 বছরের ছোট হবে, কি বড় জোর 2 বছরের ছোট। তো এইভাবে কবিতা বেঁচে থাকে মানুষের মধ্যে, মানুষের জীবনের পথ চলার মধ্যে, তাদের অভিজ্ঞতার মধ্যে, তাদের হৃদয়ের মধ্যে। কবিতা হচ্ছে হৃদয়ের ভাষা। আচ্ছা, কবিতার ভিতরে তো নিশ্চয়ই এই একবার আপনার সাথে কথা তো হয়েছিল, কবিতার স্মৃতি দর্শন, অতীত দর্শন তো বটে। গ্রিক দেবতা জেনাসের কথা যদি আমি উল্লেখ করি, তাই তো? জেনাস কিন্তু একদিকে অতীত আর একদিকে ভবিষ্যৎ। আরেকদিকে ভবিষ্যৎ। জেনাসের দুটো মুখ। জেনাসের দুটো মুখ, হ্যাঁ, দুটো মুখ। একদিকে অতীত খুলে দেয় আমাদের কাছে, আর একদিকে ভবিষ্যৎকে তিনি এগিয়ে দিচ্ছেন। নীল অবকাশ সামনে মেলে ধরে যাতে আমরা এগিয়ে যেতে পারি। এই যে আপনি এই কনসেপ্ট থেকে জেনাস এই যে একটা কথা হলো যে যেটা আপনি আগে বলছিলেন, আপনি তো একটু প্রাচীন বুদ্ধি সনাতনপন্থী মানুষ, আপনার কবিতার ভিতরে কিন্তু একটা অদ্ভুত অন্য দর্শন আছে এই শব্দগুলোর চয়নের ক্ষেত্রে। সাধারণত আধুনিক কবিতার ক্ষেত্রে এটা তো আপনি মানবেন যে অন্তত বিগত 5টা দর্শককে নিয়ে যদি আমরা আলোচনা করি, বাংলা কবিতার কিন্তু প্রত্যেকটা দর্শকই কিন্তু এক একটা টার্নিং পয়েন্ট, প্রত্যেকটা দশকে কিন্তু সেটা ঘুরে গেছে, এবং রবীন্দ্র পরবর্তী পর্যায়ে তো সেটা বটেই, সেটা হয়েছে বটে। কিন্তু সেই পুরনো নিদর্শন, পুরনো সনাতনী ভাবনাকে বজায় রেখে আবার নতুন শব্দবিন্যাস বা নতুন শব্দের প্রয়োগ, এইটা আপনার কবিতার ভিতরে কি করে সম্ভব হলো? মানে এটা আপনি তো প্রবীণ থেকে প্রবীণতম একজন মানুষ, অধ্যাপক মানুষ, আপনি তো বরং আপনার এই বয়সের সূত্রে লেখার ভিতরে তো আরো অনেক বেশি সনাতনী ছোঁয়া থাকবে, কিন্তু তৎসত্ত্বেও আপনি লিখছেন একটি ভাঙা ফ্রাইং প্যানে মা ভাজছেন মেয়েকে, পরের পাতে দেবেন টেস্টি বধূ, যুগ যুগ ধরে এটাই এদেশের রন্ধন শিল্প। এটা কি কত বড় একটা গভীরতম গুরুতম কথা, এটা কিভাবে আসছে, সম্ভব হচ্ছে কি করে? আমার মনে হচ্ছে ভাঙা ফ্রাইং প্যান কেন না, যুগ যুগ ধরে ব্যবহার করা হচ্ছে, সংসারে ব্যবহার করা হচ্ছে দীর্ঘদিন ধরে, সেই জন্যই ভাঙা। এবং মা যেভাবে স্বামী সেবা করে, তার মেয়েও সেইভাবেই স্বামী সেবা করবে, যেন স্বামীর কাছে সে একটা টেস্টি একটা উপাদান, খাদ্যের একটা উপাদান হতে পারে। এভাবেই তিনি মেয়েকে শেখাচ্ছেন। এটাকেই আমি রন্ধন শিল্প আমাদের দেশে। কবিতার ক্ষেত্রে যখন কবিতা লেখেন, কখনো এই যে ব্যক্তিগত কবিতার লেখন শৈলীর ক্ষেত্রে আমি বলছি, যখন কবিতা আসছে, কবিতা তো মাঝে মাঝে আক্রমণ করে, কবিতা মানসিকভাবে আক্রমণ করে। হয়তো তখন আপনি ঘুমোচ্ছেন, হঠাৎ করে কোনো কবিতা আক্রমণ করতে পারে আপনাকে, আপনি বাজারে যাচ্ছেন, কবিতা আক্রমণ করতে পারে, অনেক শব্দ আপনাকে পিছু ধাওয়া করতে পারে, অনুসরণ করতে পারে, কিংবা আপনি শব্দকে ধাওয়া করছেন। এরকম করতে করতে হয়তো একটা কবিতা চলে এলো, কিন্তু দেখা গেল যে শব্দকে নিয়ে আপনি কাজ করতে চাইছেন, যে শব্দকে বিন্যাস নিয়ে আপনার কবিতাকে নির্মাণ হতে চাইছে, সেই শব্দ এলো না। যদি এরকম ঘটনা ঘটে, তখন সেই কবিতার অবস্থা কি হয়? ততক্ষণ কবি লিখবেন না। কবি লিখবেন না। যখন, যেমন ধরুন আমার পরের জীবনে লেখা বই অনেক ক্ষতের চিহ্ন, সেখানে আয়না, একটা কবিতার নাম হচ্ছে বিধবার আয়না। তো সাধারণত এই নামে কোনো কবিতা কোনো বাংলা কবিতা আপনি পাবেন বলে আমার মনে হয় না। কিন্তু হঠাৎ আয়নাটা বিধবার আয়না কেন, তাই নিয়ে কেন লিখতে গেলাম? কারণ তখন যুগের যে যন্ত্রণা ওই কলেজ জীবনে কিন্তু আমাকে স্পর্শ করে, এবং বহু মানুষ, অন্নহীন বস্ত্রহীন খেটে খাওয়া মানুষ, কিভাবে যেন আমার মনে জানলা খুলে হুড়মুড় করে আমার উপলব্ধির সীমানায় ঢুকে পড়েছে। যে কোনো কবি বা যে কোনো সৃজনশীল মানুষের ক্ষেত্রে বোধহয় এটা হতে পারে, কিন্তু তখন আমার বয়স কিন্তু খুবই কম ছিল। আচ্ছা, সেই বয়সের ক্ষেত্রে ওই অনুভবতাটার প্রগাঢ়। হ্যাঁ,
হ্যাঁ। তা আমি এটা শোনাই বিধবা রায়না কবিতাটি। এখন বিকেলে সেই কাচের আকাশ বিধবার আয়নার মতো হয়ে আছে, চলে যাই অবকাশ ঘন হয়ে নামে ঘাসে ঘাসে, চলো যাই আমরা দুজনে বসে মিলাবো এ জীবনের হিসাব নিকাশ। আলো ছড়া কয়েকটা দিন শুধু এই জীবন, তুমি বলেছিলে আজও কি বলবে তাই? ওই দেখো অগণন মানুষের ছুটি বুঝি হয়েছে এখনই, শ্রমিকের কষালা বাতাসে ছড়ায় হতাশার ব্যর্থতা। ওইখানে আমাদের জীবনের শোনো প্রতিধ্বনি, কার কার শেষ হলো বুঝি। এখন অকেজ বলে ডিমের খোসার মতো ফেলে দেওয়া হলো তাকে পথের উপর, শোনো তার হতাশার কান্না ভেজা স্বর। এখনো বলবে তুমি সোনার ঝাঁপিতে ঢাকা আছে সুন্দর, সাজঘর থেকে পথে নামে নাগরিকা, চঞ্চল চিত্রল হাসি চোখে মুখে। তবু মনে হয় কি যেন হারালো তারা, তালের দেহে তীরে বুঝি স্নিগ্ধ পাড়াগার দিঘিটির জল। এই ছবি বিকেল বেলার আমাদের জীবনের আয়নায় দেখা, বিধবার আয়নায় যেখানে মলিন মুখ সেই নারী হাসে না তো আর। এইভাবেই কিন্তু ওই জীবন যন্ত্রণাকে কবি তার নিজের মতন করে তার শব্দের প্রয়োগ দিয়ে করছেন। এই কবিতায় যেমন আপনি দেখছেন যে এক প্রেমিক প্রেমিকা তারা যেখানে অবকাশ ঘন হয়ে নেমে এসেছে ঘাসে ঘাসে, সেখানে বসে প্রেমের কথা কিন্তু বলছে না, লক্ষ্য করছে একজন শ্রমিক, তাকে সারা জীবন খাটানো হয়েছে কলে কারখানায়, যখন সে আর কাজ করতে পারছে না, অর্থাৎ একটা ডিম থেকে কুসুমটা বের করে নেওয়া হয়ে গেছে, খোসাটা রাস্তায় ফেলে দেওয়া হলো। তার সেদিন চাকরি থেকে বলে দেওয়া হয়েছে, মালিক বলে দিয়েছে যে কাল থেকে আসতে হবে না। এর মধ্যে দিয়ে প্রেমিক প্রেমিকা নিজের জীবনের ছবি দেখছে, আর সেই ছবি হচ্ছে বিধবার আয়নার মধ্যে দিয়ে দেখা। এইভাবে অর্থাৎ মুকুর অর্থাৎ যুক্তেই থাকে, হ্যাঁ, জীবন মুকুর। একদম একটু শেষের দিকে যেটা জিজ্ঞেস করতে ইচ্ছা করছে যে এই যে ধরুন প্রতিদিনের যে কবিতার সাথে নিত্যদিনের যে সহবাস, প্রত্যেক দিনের কবিতাকে নিয়ে ভাঙা চোরা, কবিতাকে নিয়ে আরো বেশি নতুন করে গঠন, আবার তাকে আবার ভেঙে চলে নতুন করে তৈরি করা, আপনার কবিতার ভেতরে কিন্তু ওই আমি আগেও বললাম যে শব্দের যে প্রয়োগ, সেই শব্দের প্রয়োগের ভেতরে কিন্তু খুব একটা বেশি জটিলতা নেই। আমি একটা কবিতা আমার নিজের একটা ভালো লাগার কবিতা, শনাক্ত করো। ছাদে ছড়িয়ে আছে নীরবতা, ছাদে ছড়িয়ে আছে নীরবতা, দৃশ্যপটে যখন সবুজ, এই সেই মুহূর্ত যখন শনাক্ত করা যায় একান্ত নিজেকে। হ্যাঁ, এই তো সেই ঘটনা। রমাপ্রসাদ, আপনি কতদিন নিজের মৃত্যু কাঁধে হেঁটে চলেছেন? প্রেমিকার মতো উষ্ণ রোদ্দুর নেমেছে ছাদের উপরে, টবে সারি সারি ফুল গাছ, আপনি তো খুব বরফ শীতল। একটা ফুলের সঙ্গেও তো কথা বলতে পারেন সে আগেকার মতো। মনে পড়ে একদা কাছে এলেই ওরা কেমন খুশি হতো, ওই সূর্যমুখী, ওই হাসনোয়ানা, ওই টগর, ওই চামেলি। আপনাকে ঘিরে ওরা সৌরভ দিত সহজ মিতলে। অথচ আজ আপনার কাছে গাছ মানে গাছ, নিতান্তই কয়েকটা গাছ, মানুষ মানে মানুষ, নিতান্তই কয়েকটা মানুষ, মাছিদের সহযাত্রী। আজ আপনি হেঁটে চলেছেন নিজের মৃত্যু কাঁধে। এসপ্ল্যানেড থেকে পার্ক স্ট্রিট থেকে হাজরা থেকে ধীর পায় কেওড়তলা শ্মশানের দিকে। এই কবিতাটা প্রথম থেকে শেষ অব্দি পড়ার সাথে সাথে প্রত্যেকটা শব্দ কিন্তু আপনাকে আন্দোলিত করবে, প্রত্যেকটা শব্দ আপনাকে শিহরিত করবে। আবার জীবনের মূল ক্ষেত্রে যে দর্শন, সে প্রত্যেকটা দর্শনের ক্ষেত্রে আপনি কিন্তু একটা রহস্যাবৃত হয়ে যাবেন। তাই তো, কি মনে হয়? আপনি যে কবিতাটা নির্বাচন করলেন, এই মুহূর্তে পড়ে শোনালেন, এটা সম্প্রতি আমাদের বাংলা সাহিত্যে বৃক্ষপ্রতিম কবি অলকরঞ্জন দাশগুপ্ত, আপনার সাথে খুব ভালো যোগাযোগ ছিল, তিনি চলে গেলেন। তার একটা বইয়ের নাম হচ্ছে স্মৃতি থেকে কয়েকটি ইতিহাস। সেখানে একটা চ্যাপ্টারে উনি আমার কবিতা নিয়ে আলোচনা করেছেন। ঠিক আপনি যে কবিতাটি চয়ন করলেন, উনিও সেই কবিতাটি চয়ন করে কি বলেছিলেন,
দুজনের ভাবনার মধ্যে কতটা মিল আছে আমি বাহ, একটু চমৎকার। পড়ে শোনাচ্ছি। কবি অলকরঞ্জন দাশগুপ্ত তার স্মৃতি গীতার বইচিঠি লিখেছেন, ওয়েবক্যামে কবি খারিজ হয়ে যাওয়া স্বপ্নাতুর ধরিত্রীর হয়ে যাওয়ার দায়ভার নিজের উপরে তুলে নিয়ে নূতন কবিতা রচনায় মিলিত হয়েছেন। হ্যাঁ, এই তো সেই ভদ্রলোক রমাপ্রসাদ। আপনি কতদিন নিজেই মৃত্যু কাঁধে হেঁটে চলেছেন। বিশ্ব দর্শনের সঙ্গে আত্মখননের আর্তিকে মিলিয়ে দেওয়া এরকম কবিতা দীর্ঘদিন পড়িনি। রবীন্দ্রনাথকে উৎসর্গিত ঠিক আগের কবিতাটিতেই অভিনব এই কাব্য জিজ্ঞাসার প্রোগ্রাম উত্তীর্ণ হয়ে আছে। আমাদের কবিতা ভ্রষ্ট আদমে সংকলিত আর্তনাদ শুধু। আমি ওয়েবক্যামে সচেতন কবিকে নন্দিত করি, লিখেছিলেন অলকরঞ্জন দাশগুপ্ত। তার দীর্ঘ লেখা থেকে একটু অংশ পড়ে শোনালাম যে কিভাবে জার্মানিতে বসে একজন কবি পাঠক লিখছেন, আর এখানে আপনি আপনার অনুভূতিকে প্রকাশ করছেন। দুয়ের মধ্যে একটা সাযুজ্য, একটা মিল। আসলে কবিতা বোধ হয় এইভাবেই চলে আসে, সেটা এই আচমকা একটা 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 বোধ একটা কপাট খুলে দেয়, একটা দরজা খুলে দেয়। সেখানে সারা পৃথিবীর সমস্ত সূত্র ধরে যে অনুভবতা, তার যে গভীরতার যে একটা ব্যাপ্তি, সেখানে বোধ হয় আমরা মানসিকভাবে আঘাত হই। আমি একদম শেষের দিকে একটুখানি রমেশবাবু জিজ্ঞেস করতে চাই, দীর্ঘদিনে যে কবিতা লেখা কোনো এখনো কি মনে হয় না যে কোনো একটা আফসোসের কোনো একটা সূত্র, যে এই কবিতাকে এইভাবে লিখতে চেয়েছিলাম কিন্তু সেটা কোনোভাবে পেরে উঠল না? শিল্পী মাত্রেই আফসোস, একটা অসম্পূর্ণতার হাহাকাটার মধ্যে থাকবে। ঠিক। কারণ রবীন্দ্রনাথের কথাতেই বলি, না পারে বোঝাতে আপনি না বুঝে মানুষ ফিরেছে কথা খুঁজে খুঁজে, বুকের যেমন পঞ্চমে খুঁজে মাগিছে তেমনই সুর। কিছু মিটাইব সেই ব্যাকুলতা, কিছু মিটাইব প্রকাশের ব্যথা, বিদায়ের আগে দু চারটি কথা রেখে যাব সমুদ্র। বিদায়ের আগে দু চারটি কথা রেখে যাবো সমুদ্র। এইভাবেই কিন্তু আমাদের জীবন চলে, এইভাবে আমাদের জীবনকে চলতে হয়। সময় তার জানান দেয় যে সে এগিয়ে যাচ্ছে, তবুও এই সময়ের কাছে কিন্তু কখনোই আমাদের এখনো পর্যন্ত সে আবিষ্কার কোনোদিনই হয়তো হয়ে উঠবে না। আমরা সময়কে যদি ধরে রাখতে পারতাম, আহা, যদি সময় যদি ধরা থাকতো তাহলে কি ভালোই না হতো। হয়তো উল্টো দিক থেকে এই ধরে না থাকাটাও বোধ হয় একটা ভালো লাগা। অর্থাৎ সময়ের যে মূল্যবোধ, দৃষ্টি আর দৃষ্টিপাত, সেখান থেকেই কিন্তু এইভাবে কবিতা আসে। প্রত্যেক কবি চান পারফেকশনে পৌঁছতে, যা তাকে আলোচিত করছে ঠিক তার প্রতিচ্ছবি শব্দের বিন্যাসে যেন আসে। শব্দের বিন্যাস কিন্তু এইভাবে চলতে থাকে। কিন্তু অলকরঞ্জনের কথা বলছিলাম, অলকরঞ্জনের প্রথম বই, বিখ্যাত বই যৌবন বাউল, তার শেষ কবিতাটির শেষ লাইনে লিখছেন, নিয়ে গেলাম সব মাধুরী, দিতে পারলাম না। এই যে আফসোস, যা আফসোসের কথাটা আপনি বলছেন, এই আফসোস সব কবির মধ্যেই আছে, সব শিল্পীর মধ্যে, সব সৃজনশীলতার ভেতরে এই আফসোসটুকু থাকুক। আসলে এই আফসোসটুকু না থাকলে বোধহয় আবার আরেকটা নতুন দর্শন, আরেকটা নতুন সৃষ্টিশীলতার বোধহয় কোনো জন্ম হবে না। আফসোসটা থেকে যাক। রমাপ্রসাদ বাবুর মতো মানুষজনেরা, যারা প্রবীণ কবি, এত পুরস্কার প্রাপ্ত, সারা পৃথিবীতে বিখ্যাত মানুষ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অলকরঞ্জন বাবুর মতো মানুষ তার কবিতার বিশ্লেষণ করছেন, এটা খুব কম কথা নয়, দেশের জামিতে বসে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েও তিনি কিন্তু তার মতন করে লিখে যাচ্ছেন, তিনি তার মতন করে কাজটা করে যাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই সরাসরি আপনাকে বলছি, আপনারও সেই আফসোসগুলো থাকুক। যত বেশি আফসোস থাকবে, তত বেশি সেই আফসোসের সাথে কবিতা এসে ধাক্কা মারবে, এবং সেখান থেকে সেই কবিতা তৈরি হবে। আর সেই কবিতা থেকে আমরা পাবো নতুন কবিতা প্রাপ্তির এক অন্যরকম দিগদর্শন। ওই যে একটা কথা হচ্ছিল না, নীল দিগন্ত, বোধহয় নীল দিগন্তের একটা হাত চেনে থাকবে, তাই তো? খুব ভালো থাকবে। নমস্কার। এই যে আমার ছোট্ট খাতা, তোমায় দিলাম বেদান্ত, তোমার জন্য স্বপ্ন কথা লিখবো আমি কি জানতো। স্বপ্ন সাজাই খাতার পাতায়, যখন তুমি বড় হবে, খেলবে খেলা ওলট পালট, ভরবে বাড়ি কলরবে, পড়তে শিখবে, লিখতে শিখবে, বই পেন্সিল যথাযথা, হঠাৎ পাবে একটি খাতা, হিজিবিজি কি সব কথা, কে লিখেছেন, কোথায় তিনি, নেই তো কোথাও নেই, লুকোচুরি খেলার ছলে হঠাৎ শূন্যতেই
মিলিয়ে গেলেন, রেখে গেলেন স্বপ্ন সবুজ দিনান্ত। এই তো সেই ছোট্ট খাতা তোমার জন্যে বেদান্ত।